আসসালামু আলাইকুম। টপ এমসিকিউ সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যার এমসিকিউ সমাধান করব। এই এমসিকিউ গুলা করলে সকল ধরনের এমসিকিউ তোমাদের কভার হয়ে যাবে এবং এই এমসিকিউ গুলা বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং ইউনিভার্সিটি পরীক্ষার কোশ্চেন ব্যাংক থেকে বাছাইকৃত এমসিকিউ। চলো আমরা শুরু করে দিই। দেখো প্রথম এমসিকিউ কি বলছে? প্রথম এমসিকিউ বলছে যে নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী মৌলিক বল কোনটি? আমরা জানি যে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি বিটা ক্ষয়ের জন্য দায়ী। সবল নিউক্লিয় বল হচ্ছে কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। মহাকর্ষ বল হচ্ছে কি দুটি বস্তুর মধ্যে। আর তড়িৎচুম্বকীয় বল হচ্ছে কি কোথায় থাকে? এটা হচ্ছে তোমার আহ, একটা যে ইলেকট্রনের কক্ষপথ আছে অর্থাৎ নিউক্লিয়াস আর ইলেকট্রন এর মধ্যে যে আকর্ষণ বলটা আছে না, এই আকর্ষণ বলটা কিন্তু তড়িৎচুম্বকীয় বল। ঠিক আছে, ওকে। আমরা নেক্সট এমসিকিউ যাই। আনসার হবে এটা কোনটা? দুর্বল নিউক্লিয় বল। 2 নম্বর এমসিকিউ বলছে কোন বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে কি এফ দেওয়া আছে টি স্কয়ার প্লাস টি, এত হলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড হতে টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত কত? আমরা কি জানি বলের ঘাত যে সমান এফ টি, কিন্তু এখানে এফটা কি ছিল? ধ্রুব বল। ধ্রুব বল, কিন্তু এই বলটা হচ্ছে কি পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল, কারণ এখানে কি টি এর সাপেক্ষে এটা টিটা হচ্ছে ভেরিয়েবল, এর সাপেক্ষে বলের মানটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ বলের ঘাত হবে ইন্টিগ্রেশন অফ এফ পরিবর্তনশীল বল এবং ছোট্ট টি ডিটি, এবং এখানে আদি লিমিট আছে টি1 থেকে টি2। ক্লিয়ার? অর্থাৎ ওই ডিটি সময়ের জন্য এই যে এফ যে বলটা আছে সেটা একটা ধ্রুব বলের মতো কাজ করে। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা বলের ঘাতটা পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা টি1 এর মানটা কত? 1 সেকেন্ড, আর টি2 এর মানটা হচ্ছে 2 সেকেন্ড। এফ এর মানটা হচ্ছে টি স্কোয়ার প্লাস টি প্লাস 2 ডিটি। এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো এখন। দেখো কি বলছে, টি, তাহলে টির উপর কি হবে? কিউব পাওয়ার 1 বাড়বে এবং সেটা দিয়ে ভাগ হবে 3, প্লাস পাওয়ার 1 বাড়বে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2, এখানে কি হবে 2t, কারণ পাওয়ার হচ্ছে কি 0 ছিল, টি এর উপর 0, এর জন্য 1 বাড়ছে। আপার 1 আর আছে 2, লোয়ার লিমিট 1 আপার লিমিট 2। ক্লিয়ার? ওকে, এখন আমরা এটা লিমিট যদি বসাই দেই, আপার লিমিট 2 বসাই দেই, 2 এর উপর কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 2 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু 2 মাইনাস, এখন লোয়ার লিমিট বসাই দেবো, তাহলে 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2। ক্লিয়ার? এখন আমরা এটাকে ক্যালকুলেশন যদি আমরা করে থাকি তাহলে উপরে হবে 2 এর উপর কিউব মানে 8 ডিভাইডেড বাই 3 প্লাস এখানে হবে 2 প্লাস 4 মাইনাস এখানে হবে 1 ডিভাইডেড বাই 3 প্লাস 0.5 মানে হাফ প্লাস 2, এটা হচ্ছে তোমার 5.83। অ্যান্সার হচ্ছে কি 5.83 নিউটন সেকেন্ড। ওকে, আমরা নেক্সট এমসিকিউতে যাই। দেখো সুন্দর একটা কোশ্চেন, ফোটন কণা বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়? তাহলে ফোটন কণার বিনিময়ে এখানে কি চাইছে? ফোটন কণা, দেখো আলো হচ্ছে কি আলো আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং আলোর মধ্যে কি থাকে?
ফোটন কণা থাকে। ফোটন কণা বিদ্যমান। সুতরাং আলো তড়িৎচুম্বকীয় ফোটন কণা বিনিময় হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বল কার্যকর হয়। তোমরা এভাবে মনে রাখতে পারো। মহাকর্ষ বল। আরেকটা মনে রাখার টেকনিক হচ্ছে কি মাসিদের গ্যাম্বেল। মাসিদের গ্যাম্বেল। মাসিদের গ্যাম্বেল। এখানে কি হয়? এখানে তোমরা একটা মনে রাখবা জিনিস, এখানে ম আর এখানে গ এর সঙ্গে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এখানে স ম এর সঙ্গে একটা সম্পর্ক আছে, আর দ ব এর সঙ্গে একটা সম্পর্ক আছে। দেখো, মতে হচ্ছে কি মহাকর্ষ বল, মতে হচ্ছে মহাকর্ষ বল, আর এখানে গতে হচ্ছে গ্র্যাভিটন। গ্র্যাভিটন কণার মাধ্যমে এটা হয়। গ্র্যাভিটন কণার বিনিময়ের মধ্যে হয়। সতে হচ্ছে সবল বল, সবল নিউক্লিয় বল। মতে হচ্ছে এখানে মেসন কণার মাধ্যমে হয়। আর দতে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর বতে হচ্ছে বোসন কণার মাধ্যমে হয়। আর এটা তো হচ্ছে এখানে হয়ে যাবে, অর্থাৎ ফোটন কণার বিনিময় হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বল। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট এমসিকিউতে যাই। 4 নাম্বার। 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 400 মিটার পার সেকেন্ড বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ড থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমান, অর্থাৎ mv মাইনাস mu বাই টি। ওকে, এখানে যদি আমরা m কমন নেই, m v মাইনাস u বাই টি হবে। দেখো m এর মান কত দেওয়া আছে এখানে, 0.25 কেজি। ভি শেষ বেগ হচ্ছে 0, আর আদি বেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আর টি এর মানটা হচ্ছে 0.2 সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমরা এফ এর মানটা কি পাবো? ক্যালকুলেশন যদি আমরা করি দেখবো যে হচ্ছে মাইনাস, ওকে আমি ক্যালকুলেশনটা করে নিই, 0.25 ইন্টু 40 ডিভাইডেড বাই 0.2 -50 নিউটন এই বলটা হবে। এটা হচ্ছে আনসার। আমরা নেক্সট এমসিকিউতে যাই। 5 নম্বর এমসিকিউতে যাই। সুন্দর একটা কোশ্চেন। ডাব্লিউ ওজনের এক ব্যক্তি লিফটে এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে ব্যক্তির ওজন কত হবে? লিফট যখন এ ত্বরণে উপরে ওঠে তখন ব্যক্তির অনুভূত ওজন লিফটে ব্যক্তির অনুভূত ওজন হচ্ছে কি এম, অর্থাৎ ব্যক্তির ভর ইন্টু জি প্লাস এ। এখানে যদি আমরা কি নেই, জি কমন নেই, এম জি হবে, আর 1 প্লাস এখানে কি হবে কমন নিয়েছি এজন্য এ ডিভাইডেড বাই জি হবে। ক্লিয়ার? আর আমরা জানি এম জি সমান কি ডাব্লিউ, অর্থাৎ ব্যক্তির ওজন, তাহলে ডাব্লিউ ইন্টু 1 প্লাস এ ডিভাইডেড বাই জি, এটাই হচ্ছে অনুভূত ওজন। ক্লিয়ার? সো অ্যান্সারটা কোনটা হবে? ডাব্লিউ ইন্টু 1 প্লাস এ ডিভাইডেড বাই জি, অ্যান্সার হচ্ছে গ। আমরা নেক্সট এমসিকিউতে যাই। 6 নাম্বার। 1 নিউটন ঘর্ষণ বাধা বিশিষ্ট রাস্তার উপর 2 কেজি ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা সেকেন্ড স্কয়ার হবে, ত্বরণ সৃষ্টি করতে হলে কত বলের প্রয়োজন? নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি? নিউটনস সেকেন্ড ল কি জানি আমরা? আমরা জানি যে সাম অফ এফ সমান এম ইন্টু কার্যকর ত্বরণ, আর এখানে কার্যকর ত্বরণ হচ্ছে কত? 5। সাম অফ এফ, দেখো
একটা বস্তু আছে, আমি একটা চিত্র দিয়ে এটা বোঝাই। মনে করো একটা বস্তু আছে এখানে। এখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করতেছে বস্তুর? এই দিকে। এটা হচ্ছে ঘর্ষণ বল, এফ ধরলাম কাজ করতেছে। আর আমরা বল দিচ্ছি এইদিকে, এফ বল, অর্থাৎ এজেন্ট। এজেন্ট যে বলটা দিচ্ছে, আমাদের এই এফ এজেন্টের মানটাই বের করতে হবে। তো এখানে আমরা আর ত্বরণ হচ্ছে কি? কার্যকর ত্বরণ এ। ওকে। আর বস্তুর ভর হচ্ছে এম। এখন দেখো, ত্বরণ এইদিকে, তার মানে কি এজেন্টের বলটা সবচেয়ে বড়। এর জন্য এফ এজেন্ট মাইনাস এফ ইকুয়াল টু এম এ। অর্থাৎ লব্ধি বলটা হচ্ছে কি কার্যকর ত্বরণ ইন্টু ভর। তো এখান থেকে আমাদের এফ এজেন্ট বের করতে হবে। এফ এজেন্ট ইকুয়াল টু এম এ প্লাস এফ। তো এটা আমরা নির্ণয় করি। এম এর মানটা হচ্ছে কত? 2 কেজি। আর কার্যকর ত্বরণ হচ্ছে 5, আর ঘর্ষণ বলটা হচ্ছে 1 নিউটন। 5×10 11 নিউটন। সো এফ এজেন্ট, অর্থাৎ ব্যক্তি যদি 11 নিউটন বল প্রয়োগ করে, তাহলে এখানে 1 নিউটন হচ্ছে কি ঘর্ষণের ব্যয় হবে, আর বাকি 10 নিউটন দ্বারা হচ্ছে কি 5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে। ক্লিয়ার? ওকে, আমরা এটা হচ্ছে কি একটু 11 নিউটন বল। নেক্সট এমসিকিউতে যাই আমরা। 7 নাম্বার, 3 কেজি ও 5 কেজি ভরের বস্তুদ্বয় 30 কেজি/সেকেন্ড এবং 50 কেজি/সেকেন্ড ভরবেগ নিয়ে একই দিকে চলছে। নিচের কোনটি সঠিক? সুন্দর একটা এমসিকিউ। একই দিকে চলছে, নিচের কোনটি সঠিক? সংঘর্ষের পর তারা একই দিকে চলবে, সংঘর্ষের পর তারা বিপরীত দিকে চলবে, সংঘর্ষের পর তারা স্থির হয়ে যাবে, তাদের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না। দেখো এখানে হচ্ছে একটি কি প্রথম একটা বস্তু ধরি, এটা হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে m1 ভরের বস্তু। আর আদি বেগটা হচ্ছে কি ভরবেগ ডিভাইডেড বাই ভর, 30/3। এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। এটা ওইদিকে যাচ্ছে। আর দেন আর একটা বস্তু হচ্ছে m2 ভরের বস্তু, এটা হচ্ছে 5 কেজি। আর এর হচ্ছে বেগ হচ্ছে u2 হচ্ছে 50/5, 10 মিটার/সেকেন্ড। এদের মধ্যে তো অবশ্যই সংঘর্ষের আগে একটা ডিস্টেন্স ছিল। ক্লিয়ার? তাহলে দেখো এখানে u1 ইকুয়াল টু u2, কখনো এদের মধ্যে সংঘর্ষ হওয়া পসিবল? এও যতটুকু আগায় যাচ্ছে, এও সামনের দিকে ততটুকু আগায় যাচ্ছে, এদের মধ্যে কখনো সংঘর্ষ হওয়া পসিবল না। সংঘর্ষ হবে কখন? সংঘর্ষ হবে যদি সংঘর্ষ হবে যদি সংঘর্ষ হবে সংঘর্ষ হবে যদি কি হয়? u1 ইজ গ্রেটার দ্যান u2 হয়, অর্থাৎ এর বেগটা সবচেয়ে বেশি হয়। তবু কি হবে? হবে না। এর কি থাকতে হবে? এর ত্বরণ থাকতে হবে অবশ্যই। ত্বরণ থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এরা কখনো কি করতে পারবে না? সংঘর্ষ ঘটাতে পারবে না। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট এমসিকিউতে যাই। 8 নম্বর এমসিকিউ কি বলছে? দুটি বস্তু নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I আর 2I যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তবে তাদের কৌণিক বেগের অনুপাত কত? আমরা জানি ঘূর্ণন গতিশক্তি যদি আমরা E ধরি নাই, E অফ রোটেশন হাফ I ওমেগা স্কয়ার। ক্লিয়ার?
কিন্তু এখানে গতিশক্তি সমান, এবং অর্থাৎ দুইটা বস্তুর ক্ষেত্রে গতিশক্তিটা হবে কি কনস্ট্যান্ট। তাহলে এখানে তুমি লিখতে পারো না যে ওমেগা স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 1/i, যথাক্রমে সমান। সুতরাং তুমি এখান থেকে লিখতে পারো না যে ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 2 তার উপর স্কোয়ার ইকুয়াল টু i2 ডিভাইডেড বাই i1। ওকে, তাদের কি করছে, কৌণিক বেগের অনুপাত কত, ওই জন্য ওমেগা 1 ডিভাইডেড বাই আমরা ওমেগা 2 করেছি। দেখো এখানে ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা 2 রুট ওভার i2 ডিভাইডেড বাই i1। সো i2 এর মানটা কত দেওয়া আছে, 2i, আর i1 এর মানটা দেওয়া আছে i, সো √2। সুতরাং এদের কৌণিক বেগের অনুপাত ওমেগা 1 ইস টু ওমেগা 2, √2 ইস টু 1। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে √2 ইস টু 1। আমরা নেক্সট এমসিকিউতে যাই। 9 নম্বর, একটি চাকার জড়তার ভ্রামক এত কেজি মিটার স্কয়ার, এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে। চাকাটিকে 20 সেকেন্ডে থামানো হলে ইহার কৌণিক ত্বরণ কত হবে? কৌণিক ত্বরণ আলফা সমান কি, যে ফাইনাল কৌণিক বেগ মাইনাস ফাইনাল কৌণিক বেগ মাইনাস আদি কৌণিক বেগ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি এর মতো। এখন দেখো এখানে আমাদের ফাইনাল কৌণিক বেগ হচ্ছে কত হয়ে গেছে, থামানো হয়েছে, অর্থাৎ 0 হয়েছে। কৌণিক ত্বরণ 20 বার আবর্তন করছে, ও থামানো, ঠিক আছে। তাহলে আদি কৌণিক বেগ হচ্ছে কত, একবার আবর্তন করছে, একবার আবর্তন করলে আমরা জানি কি 2π পরিমাণ যায়। তাহলে এটা 20 বার আবর্তন করছে এবং কয় সেকেন্ডে, 20 সেকেন্ডে। ক্লিয়ার? এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে। ও সরি সরি সরি, এই জায়গাটা বলেছে। দেখো একবার আবর্তন করছে, একবার আবর্তন করে যায় হচ্ছে কত, 2π পরিমাণ, 360 ডিগ্রি। তাহলে 20 বার আবর্তন হচ্ছে কি 2π ইন্টু 20, এবং এটা হচ্ছে কি প্রতি, এই জায়গায় একটা ভুল আছে, এই জায়গায় কারেকশন করে নিতে হবে, প্রতি সেকেন্ডে না, না না ঠিক আছে, এবং দেওয়া আছে কি প্রতি সেকেন্ডে, তার মানে কি এখানে 1 সেকেন্ডে গেছে এটা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি 40 পাই, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখন আমরা মানটা বসাই দিই, 0 মাইনাস 40 পাই, এবং সময় কত সেকেন্ড আটকানো হয়েছে, 20 সেকেন্ডে। সো এখানে মাইনাস 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস মানে কি, যেহেতু এটা আটকানো আছে ঋণাত্মক ভাবে, ঋণাত্মক কৌণিক ত্বরণ, সুতরাং আমরা শুধু মানটা আমরা নিয়ে কাজ করব। ওকে, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট এমসিকিউতে যাই। গোলাকার চাকতির পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ নিচের কোনটি? দেখো গোলাকার চাকতি, মনে করো তোমার কাছে একটা চাকতি আছে, গোলাকার চাকতি, পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী, এই যে এটা পৃষ্ঠ, এর অভিলম্বভাবে গমনকারী অক্ষ, অক্ষের সাপেক্ষে আচ্ছা আমি এটা হচ্ছে ইয়ে দিয়ে দেই, তোমার লাইন দিয়ে দেই, তাহলে আরো ভালো হবে। ওকে, এবং আরেকটা আমরা দেই কেন্দ্রগামী, কেন্দ্রগামী। ওকে, এটা হচ্ছে অভিলম্বগামী, এটা হচ্ছে কেন্দ্রগামী। আমরা জানি কি কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে কি আইজি সমান কি হাফ এম আর স্কোয়ার,
এটা হচ্ছে কি গোলাকার চাকতির, এর থেকে এখানে দূরত্ব হচ্ছে কি ব্যাসার্ধের সমান আর। সুতরাং অভিলম্বভাবে গমনকারী অর্থাৎ পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শক সাপেক্ষে যথাযথ যদি আমরা আই ধরে নিই, আই ইকুয়াল টু আই জি প্লাস এম আর স্কোয়ার সমান্তরাল অক্ষ উপপাদ্য। আই জি এর মানটা হচ্ছে কি হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, তাহলে এটা হবে 3/2 এম আর স্কোয়ার। আবার আমরা জানি আই সমান এম কে স্কোয়ার ইকুয়াল টু আমরা একটা মান পেয়েছি 3/2 এম আর স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এখানে এম এম কাটা, কে এটা হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ, কে ইকুয়াল টু √3/2 আর এখানে হবে শুধু আর। কোথায় অ্যান্সার? √3/2 আর, গ নম্বর। নেক্সট এমসিকিউতে যাই। 11, কোনো সরু ও সুষম দ্বন্দ্বের এক প্রান্ত দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই দ্বন্দ্বের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? সুন্দর একটা ম্যাথ। আমরা আগে একটা দ্বন্দ্ব কল্পনা করি। এখানে একটা দ্বন্দ্ব আছে, এখানে একটা দ্বন্দ্ব আছে, এবং এবং এই দ্বন্দ্বের দৈর্ঘ্য হচ্ছে, ওকে, এই দ্বন্দ্বের দৈর্ঘ্য এল, এই দ্বন্দ্বের দৈর্ঘ্য হচ্ছে এল, এই দ্বন্দ্বের দৈর্ঘ্য হচ্ছে এল, এই দ্বন্দ্বের দৈর্ঘ্য হচ্ছে এল, দ্বন্দ্বের ভর এম, দ্বন্দ্বের ভর এম। তাহলে এটা হচ্ছে কি, এটাকে যদি আমরা একটা মধ্যবিন্দু অক্ষের সাপেক্ষে কল্পনা করি, আর একটাকে আমরা প্রান্ত বিন্দু অক্ষের সাপেক্ষে কল্পনা করি। এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দু, একটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এর জড়তার ভ্রামক এক প্রান্ত দিয়ে লম্বভাবে গমন করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে কি, ধরলাম I1, এটা হবে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3। আর মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে অতিক্রম করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি আমরা I2 ধরি, এম এল স্কোয়ার বাই 12, এম এল স্কোয়ার বাই 12। অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ, অর্থাৎ কি কোনো সরু এক প্রান্ত দিয়ে গমন করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ আমাদের কি করতে হবে, I1 ডিভাইডেড বাই I2 নির্ণয় করতে হবে। সো এখানে যদি আমরা কি করি, I1 হচ্ছে কি এম এল স্কোয়ার বাই 3, আর I2 হচ্ছে কি উল্টা হয়ে যাবে, ডিভাইডেড বাই এম এল স্কোয়ার। এম এল স্কোয়ার কাটা, সুতরাং I1 ইকুয়াল টু কত হবে, 3 4 12 4I2। সুতরাং অ্যান্সার হচ্ছে কত গুণ, 4 গুণ। অ্যান্সার হচ্ছে 4 গুণ। অর্থাৎ প্রান্ত বিন্দুভূমি এক প্রান্ত দিয়ে লম্ব করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামকটা হচ্ছে কি মধ্যবিন্দু দিয়ে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের 4 গুণ। আমরা নেক্সট এমসিকিউতে যাই। নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটি নিরেট সিলিন্ডারের ভর এম এর মানটা দেওয়া আছে 500 গ্রাম, মানে 0.5 কেজি। জড়তার ভ্রামক এত, সিলিন্ডারের ব্যাসার্ধ কত? তাহলে আমরা জানি সিলিন্ডারের ক্ষেত্রে I সমান হাফ এম আর স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি আমাদের কি বের করতে হবে, আর বের করতে হবে। তো আই এর মানটা হচ্ছে 0.25 সমান হাফ এম এর মানটা হচ্ছে 0.5 ইন্টু আর স্কোয়ার। এখান থেকে আমাদের কি বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। আমরা যদি ক্যালকুলেশন করি, 0.25 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.5, 1, সে অ্যান্সার হচ্ছে কি 1 মিটার। অ্যান্সার হচ্ছে 1 মিটার। নেক্সট এমসিকিউতে যাই। 13, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? আমরা জানি কৌণিক ভরবেগ I সমান এম ভি আর, সরি,
কৌণিক ভরবেগের এল সমান এম ভি আর। এম এর মাত্রা হচ্ছে এ বড় হাতের এম, ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, আর আর এর মাত্রা হচ্ছে এল। সুতরাং কৌণিক ভরবেগের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। আমরা নেক্সট এমসিকিউতে যাই। কৌণিক ভরবেগের পরিবর্তন হার নিচের কোনটি সমান? আমরা জানি কি রৈখিক ভরবেগের পরিবর্তন হার হচ্ছে কি বলের সমান। বলের সমান হচ্ছে কি রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হার ঠিক একইভাবে টর্কের সমান হবে কি? টর্ক হচ্ছে কি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হার এটা হচ্ছে কি টর্কের সমান, ঘূর্ণন বল। 15 নম্বর এমসিকিউ বলছে একটি বৈদ্যুতিক পাখার ভর হচ্ছে 10 কেজি এবং কোনো অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 2 মিটার। পাখাটি 3 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত মানের টর্ক প্রয়োজন? আমরা জানি টর্ক টাউ সমান আই আলফা, আই সমান এম কে স্কোয়ার, আর এখানে থাকবে আলফা। দেখো ভরের মান দেওয়া আছে কত 10 কেজি ইন্টু চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 2 দেওয়া আছে, আর রেডিয়ান অর্থাৎ কৌণিক ত্বরণ হচ্ছে কি 3। তাহলে এখানে হচ্ছে কি 2 দুগুণ 4, 3 4 12, 120 নিউটন মিটার। নেক্সট এমসিকিউতে যাই আমরা। 16 0.1 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.5 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘোরালে সুতার টান কত? দেখো এখানে একটা সুন্দর টুইস্ট আছে। মনে করো সেই বৃত্তাকার পথ হচ্ছে এটা, এখানে একটা পাথর আছে, ওকে, এবং এটা হচ্ছে তার কেন্দ্র। এইটা হচ্ছে পাথর, ঘোরানো হচ্ছে এভাবে, এই দিক দিয়ে ঘোরানো হচ্ছে, এবং এটা হচ্ছে কি প্রতি মিনিটে 90 বার, অর্থাৎ ওমেগা হচ্ছে কি 2 পাই ইন্টু 90 ডিভাইডেড বাই প্রতি মিনিটের জন্য 60 সেকেন্ড। শূন্য শূন্য কাটা, এখানে হচ্ছে কি কত 3 দুগুণ 6, 3 3 9 ইকুয়াল টু 3 পাই রেডিয়ান পার সেকেন্ড। সুতার টান কত? সুতার টান হচ্ছে কি টি এইদিকে, এবং এই টানটা হচ্ছে না কেন্দ্র বিমুখী বলের যোগান দেয়। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে কি, এটা আমরা আরো বিস্তারিত জানবো। দুইটা ডিফারেন্ট কনসেপ্ট, অর্থাৎ ডিফারেন্ট যদি তোমরা রেফারেন্স ফ্রেম থাকো তাহলে আলাদা আলাদা মনে হবে, এটা আমরা বিস্তারিত আরেক সময় আলোচনা করবো, ঠিক আছে? এই যে সুতার টানটা না, এটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বলের সমান। কেন্দ্র বিমুখী বল এই দিকে কাজ করে। এটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল যদিও এক্সিস্ট করে না, কিন্তু রেফারেন্স ফ্রেমের উপর নির্ভর করে। এটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। সুতরাং সুতার টান টি সমান এম ভি স্কোয়ার বাই আর, আর ভি সমান কি আমরা জানি ওমেগা আর। এটা বসায় দাও, এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। সুতরাং এম ওমেগা স্কোয়ার আর, মান বসা দিই আমরা। এম এর মান দেওয়া আছে 0.1 কেজি, ওমেগার মানটা দেওয়া আছে 3 পাই তার উপর স্কোয়ার, আর আর এর মানটা আছে 0.5। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 0.1 ইন্টু 3 পাই ইন্টু 0.5, 4.44 নিউটন, 4.44 নিউটন।
আনসার হচ্ছে গ। আমরা নেক্সট এমসিকিউতে যাই। একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথে উল্লম্ব তলে ঘোরানো হচ্ছে। ঘূর্ণনের কৌণিক গতি কত হলে বালতির পানি বাইরে বের হবে না? দেখো এখানে আরেকটা আমরা বৃত্তাকার পথ নেব। এটা হচ্ছে উল্লম্ব পথে আমরা ঘোরাবো একটা বালতিকে। মনে করো এটা হচ্ছে কি কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে দূরত্ব হচ্ছে আর, এবং এটা হচ্ছে বালতি। এটা ঘোরানো হচ্ছে এইদিকে। দেখো বালতিটা যদি এইদিকে থাকতো তাহলে কি পানি পড়ে যেত? এইদিকে যদি থাকতো যেত না। বালতিতে সব পানি পড়ে যাওয়ার উপক্রম কখন হবে? যখন সেটা একদম লম্বালম্বি থাকবে। এখন কথা হচ্ছে কৌণিক গতি অর্থাৎ ওমেগা কত হলে এই পজিশনে বালতিতে পানি নিচে পড়বে না? দেখো বালতির পানির ভর যদি এম হয় তাহলে বালতির পানির ওজন হচ্ছে কি এমজি, এদিকে কাজ করতেছে। আর কেন্দ্র বিমুখী বল কোন দিকে কাজ করে? যদিও কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল নিয়ে একটু মিসকনসেপশন আছে, কারণ দুটা রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে। আপাতত ধরে নাও কেন্দ্র বিমুখী বল কোন দিকে কাজ করে? এদিকে, পানির ওপর, অবশ্যই পানির ওপর। এম ভি স্কোয়ার বাই আর। যদি এই দুইটা সমান হয় তাহলে কি পানি পড়বে এখান থেকে? পড়বে না। অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম জি হইতে হবে। এম এম কাটা, সুতরাং ভি সমান আবার ওমেগা আর আমরা জানি, তাহলে এম স্কোয়ার, সরি, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু এম জি। বা এখানে দেখো আর আর কাটা, তাহলে কি আমরা ওমেগার মানটা বের করতে হবে। ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায়? এম জি তো চলে গেছে জি, জি বাই আর, জি বাই আর, তাহলে ওমেগা সমান রুট ওভার জি বাই আর, অর্থাৎ ওমেগা সমান রুট ওভার জি বাই আর। নেক্সট এমসিকিউতে যাই, 18 নম্বর। একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হলো, মনে করো তোমার কাছে একটা সমতল রাস্তা আছে, এখানে একটা গাড়ি আছে, এর অবিলম্ব প্রতিক্রিয়া কি আর, সমতল রাস্তা, কোনো বাঁক না, ইয়া না। আর সমান কি হবে? এমজি এর সমান হবে অবিলম্ব প্রতিক্রিয়া ওজনের সমান হবে। এবং এই গাড়ির কেন্দ্রের দিকে একটা বল কাজ করতেছে, এবং এই কেন্দ্রের বলটা হচ্ছে কি এই দিকের ঘর্ষণ বলটা যোগান দিচ্ছে না, এফ। অর্থাৎ এফ সমান কি লেখা যায়? এফ সমান কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে এম ভি স্কয়ার বাই আর। ক্লিয়ার? এখানে দেখো এফ সমান আবার কি জানি আমরা, ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, এবং এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, কারণ গাড়িটা গতিশীল হচ্ছে এইদিকে ঘর্ষণ কাজ না, এটা হচ্ছে এই দিকের ঘর্ষণ। তাহলে এখানে মিউ হয় মিউ ইন্টু আর, তাহলে মিউ এম জি ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। ওকে, এখানে আমরা এম এম কাটা দেই, তাহলে ভি এর মানটা হচ্ছে কি রুট ওভার মিউ আর জি। ওকে, অর্থাৎ গাড়ির বেগ ম্যাক্সিমাম এই ভি হলে সেখানে নিরাপদে বাঁক নিতে পারবে, এর থেকে কম হলেও সে পারবে। তাহলে গাড়ির বেগের মানটা কত হতে হবে? মিউ আর জি এর ছোট অথবা সমান হতে হবে রুটের মান হাফ, রুটের হচ্ছে হাফ। সুতরাং ভি এর মানটা হচ্ছে কি মিউ আর জি ছোট অথবা সমান হতে হবে মিউ আর জি। আমরা নেক্সট এমসিকিউতে যাই। 19 নম্বর। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়। দেখো একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক, আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়? ভরবেগ আর গতিশক্তি
আর এখানে অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে কি ভরবেগ, আগে লিখে নেই, ভরবেগ, গতি, শক্তি। দেখো স্থিতিস্থাপক সংঘর্ষে না ভরবেগ সংরক্ষিত হয়, গতিশক্তি সংরক্ষিত হয়, আর অস্থিতিস্থাপক ভরবেগ সংরক্ষিত হয়, গতিশক্তি সংরক্ষিত হয় না। সো এখানে কি হবে, ভরবেগ হবে। নেক্সট এমসিকিউ তে দেই 20। 7 কেজি ভরের একটি বস্তু একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। স্থির বস্তুর ভর কত? দেখো স্থির বস্তুর কি শেষ বেগ v2 দেওয়া আছে? এখানে কিন্তু v2 দেওয়া নাই, সুতরাং এবং এজন্য বলে দেওয়া আছে এখানে সংঘর্ষটা আছে কি স্থিতিস্থাপক সংঘর্ষ, এবং v1 দেওয়া আছে, v1 দেওয়া আছে। ওকে, আমরা এক্ষেত্রে আমরা একটা সূত্র ফেলবো। আমরা জানি v1 স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে v1 সমান এখানে হবে কি m1 minus m2 divided by m1 plus m2 into u1 plus 2m2 m1 plus m2 into u2। এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। দেখো 7 কেজি ভর m1 এর মানটা দেওয়া আছে, আর v1 টা হচ্ছে কি প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে কি আদি বেগের 1/4, v1 এর মানটা দেওয়া আছে 1/4 u1, আর u1 অর্থাৎ দ্বিতীয় বস্তুর আদি বেগটা হচ্ছে 0, স্থির ছিল। সো এই পুরা মানটা হচ্ছে কি 0 হয়ে যাবে না, u2 এটা u2 হবে, u2 এর মানটা 0 যেহেতু পুরো মানটা 0। মানটা বসাই দেই 1/4 u1 ইকুয়াল টু m1 প্রথম বস্তুর ভর 7 মাইনাস m2, আর এখানে হচ্ছে 7 প্লাস m2 ইন্টু u1, u1 কাটা, আমরা এখানে আড়াআড়ি গুণ দেবো, 28 মাইনাস 4 m2 ইকুয়াল টু 7 প্লাস m2, এখানে আসছে কত হবে 5m2 ইকুয়াল টু 21, বা m2 এর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ স্থির বস্তুর ভর m2 এর মানটা হচ্ছে এটা হচ্ছে 4.2 কেজি। সে আনসার হচ্ছে কত 4.2 কেজি। দেখছো কত সুন্দর একটা ম্যাথ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, কারণ এখানে কি v2 এর মানটা দেওয়া নেই, এজন্য v1 এর আমরা একটা সূত্র জানি, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি, করে m2 এর মানটা বের করছি। 21 নাম্বার, রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে, আমরা জানি কি tan থিটা b স্কয়ার ডিভাইডেড বাই rg, অর্থাৎ বেগের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর, জি এর উপর নির্ভর করে, গাড়ির বেগের উপর, ব্যাসার্ধের উপর, অভিকর্ষ ত্বরণের উপর। তাহলে আনসার হবে ঘ। 22 নাম্বার এমসিকিউ দেখো, একটি গাড়ি একটি গাড়ি একটি গাড়ি 400 মিটার পার সেকেন্ড 400 মিটার ব্যাসার্ধের একটি সমতল বৃত্তাকার পথে 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে। গাড়ির ভর 1100 কেজি হলে ঘর্ষণ বল কত? সমতল বৃত্তাকার পথ, সমতল বৃত্তাকার পথের ক্ষেত্রে আমরা কি জানি যে এইখানে হচ্ছে আমাদের কি বের করতে হবে, অর্থাৎ মিউ আর জি, যে ঘর্ষণ বলটা আছে mv স্কয়ার বাই আর যোগান দিচ্ছে এই ঘর্ষণ বলটা, আর মিউ আর জি হচ্ছে কি ঘর্ষণ বল এফ। সুতরাং এই যে ঘর্ষণ বলটা আছে না সমতল, সেটা হচ্ছে কি mv স্কয়ার বাই আর, অর্থাৎ কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তার মানে আমরা যদি কেন্দ্রমুখী বলটা বের করতে পারি তাহলে এই সমতল রাস্তার ঘর্ষণ বলটা পাবো, একটু আগে আমরা যেটা দেখে আসছি। সো mv স্কয়ার বাই আর, এম এর মানটা দেওয়া আছে কত 1100, আর ভি এর মানটা দেওয়া আছে 40, তারপরে স্কোয়ার, আর এর মানটা দেওয়া আছে 400, সেটা হচ্ছে 4400 নিউটন। ঘর্ষণ বল হচ্ছে কি 4400 নিউটন। সুন্দর ম্যাথ। আমরা নেক্সট অঙ্কে যাই, 23 নম্বর, কোন কণার ব্যাসার্ধ ভেক্টর আর, রৈখিক ভরবেগ পি, কৌণিক ভরবেগ এল, প্রযুক্ত বল এফ এবং ক্রিয়াশীল টর্ক টাউ হলে টাউ এল যথাক্রমে হয়। আমরা জানি কি টাউ টাউ সমান আর ক্রস এফ, আর এল সমান
আর ক্রস পি, টাউ সমান আর ক্রস এফ, এল সমান আর ক্রস পি। প্রথমে হচ্ছে কি দেওয়া আছে, টাউ, আর ক্রস এফ আর আর ক্রস পি, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট এমসিকিউতে যাই 24। টর্কের মাত্রা কোনটি? আমরা সূত্রে ফেলবো জেনারেল, টাউ সমান বল এফ ইন্টু ডি, ডিস্টেন্স। তো বল হচ্ছে কি এম এ, আর এটা হচ্ছে ডি, ডিস্টেন্স। ভরের মাত্রা হচ্ছে কি বড় হাতের এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, আর ডিস্টেন্সের মাত্রা হচ্ছে এল, লেন্থ। সো এটা হবে এম, এটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। নেক্সট এমসিকিউতে যাই 25। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ। দেখো 0.5 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর এক্স অফ টি এত সমীকরণ অনুযায়ী চলছে, মানে কি এটা সরণ। যে কোনো এক্স এর একক মিটার এবং টি এর একক সেকেন্ড, টি হলে 2 সেকেন্ডে কণার লব্ধি বল কত? তাহলে আমরা আগে বেগ নির্ণয় করি। বেগ হচ্ছে কি সরণের পরিবর্তনের হার। তাহলে ডিডি টি অফ এক্স এর মানটা -13 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব। ওকে, এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে 0, এটা হবে 2, আর এটা হবে 4 দুগুণ 8 প্লাস 8t, আর এটা হবে 3t, মানে 3 3 9 মাইনাস 9t স্কোয়ার। ওকে, ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তন হয়, ডিডি অফ ভি। ওকে, বেগের পরিবর্তন হয়, তার মানে কি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা হবে 0, এটা হচ্ছে 8, আর মাইনাস এখানে আছে 9 দুগুণ 8 আরো টি। তাহলে অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, 2 সেকেন্ডের ত্বরণটা আমরা কি পাবো, 8 মাইনাস 18 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে -14 নিউটন। অ্যান্সার হচ্ছে -14 নিউটন। ক্লিয়ার? এটা পুরাই ক্যালকুলাস, যাদের ক্যালকুলাসের একটু জ্ঞান আছে তারা এটা খুব সহজেই পারবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে আসা কোশ্চেন। নেক্সট এমসিকিউতে দেখো কত ইউনিভার্সিটি আসছে। গাছ থেকে 2 কেজি ভরে একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয় তাহলে নারকেলের ত্বরণ কত? নিউটনস দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই সামেশন অফ এফ সমান এম এ। তাহলে দেখো 2 কেজি ভরে একটি নারকেল, বাতাসের বাধা যদি 8.6 হয় তবে নারকেলের ত্বরণ কত? দেখো একটা নারকেল আমরা কল্পনা করি, বাতাসের বাধা অবশ্যই উপরের দিকে কাজ করতেছে এফ, নারকেলের কার্যকর ত্বরণ এ, নারকেলের ওজন কাজ করতেছে হচ্ছে এমজি নিচের দিকে। ক্লিয়ার? তাহলে এখানে কি লেখা যায়, mg মাইনাস এফ ইকুয়াল টু এম এ। সো আমার এখানে কার্যকর ত্বরণটা বের করতে হবে, a ইকুয়াল টু mg মাইনাস এফ ডিভাইডেড বাই এম। দেখো mg, m হচ্ছে কি 2 কেজি, আর জি এর মানটা আছে 9.8, আর ঘর্ষণ বল দেওয়া আছে 8.6 নিউটন, আর m হচ্ছে কি 2 কেজি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 2 into 9.8 minus 8.6 divided by 2, এটা হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার হচ্ছে বি, 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা নেক্সট এমসিকিউতে যাই 27। একজন ফুটবলার, জিএসটিতে আসা কোশ্চেন এটা, একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হলো। কিক মারার সময়কাল 0.2 সেকেন্ড হলে ফুটবল কর্তৃক প্রযুক্ত বলের মান কত? তাহলে প্রযুক্ত বল এফ সমান হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। মান বসাই দিই আমরা জাস্ট, এম এর মানটা আছে 0.4 কেজি। দেখো আমরা এখানে কি করব, আসার দিকটাকে প্লাস ধরবো বা যাওয়ার দিকটাকে প্লাস ধরবো, তার শেষ বেগটাকে আমরা যদি প্লাস ধরি
তাহলে এটা হচ্ছে কি হবে, ভি মাইনাস, যেহেতু আসার দিকটা উল্টা দিকে ছিল জন্য মাইনাস ইউ হবে, ক্লিয়ার, ডিভাইডেড বাই টি। সো এখানে আমরা বসাই দিই 0.4, আর এখানে হচ্ছে কি ভি এর মানটা দেওয়া আছে 12 প্লাস 5 ডিভাইডেড বাই সময় আছে 0.02। সো এখান থেকে যদি আমরা অ্যান্সার নির্ণয় করি তাহলে এখানে হবে 0.4 প্লাস ইন্টু 17 ডিভাইডেড বাই 0.02, 340 নিউটন। প্রযুক্ত বল হচ্ছে কি 340 নিউটন। নেক্সট এমসিকিউতে যাই। 4 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল। পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলে কি শেষ বেগ হচ্ছে কি সেম হবে ভি। যুক্ত বস্তুর বেগ কত, ভি এর মানটা কত বের করতে হবে। অনেক জায়গায় আসছে এই কোশ্চেনটা। সো আমরা শুরু করে দেই। m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, ভরবেগের সংরক্ষণ সূত্র। সো ভি এর মানটা আমাদের বের করতে হবে। m1u1 প্লাস m2u2 m1 প্লাস m2, এখান থেকে আমরা বসা দেই 4 into 10 প্লাস 6 into 5 ডিভাইডেড বাই 4 প্লাস 6, 4×10 = 5 × 30 70 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। সো এদের হচ্ছে অ্যান্সার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড যুক্ত বস্তুর বেগ। ক্লিয়ার? আশা করি তোমরা সব এমসিকিউ বুঝে ফেলছো এবং নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবা। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। এই এমসিকিউ গুলো করলে সকল টাইপের এমসিকিউ আশা করি কভার হয়ে যাবে।